কয়েক আগে আমার প্রায় 50 বছরের পুরনো বন্ধু ও সহকর্মী রজত বন্দ্যোপাধ্যায় হঠাৎ সকালে ফোন করলেন। উনি বললেন, এবারে আমাদের প্রতি বছরে যে 22শে শ্রাবণের বক্তৃতাটা হয়, বলো তো আপনাকে দিতে হবে। কি নিয়ে বলতে হবে? না, আমাদের ইচ্ছে এবারে রবীন্দ্রনাথ আজ বিষয়টা এরকম হোক। এটা বিস্মিত হলাম যে রবীন্দ্রনাথ তো আমাদের সবসময়, আজকাল রবীন্দ্রনাথ তো আমাদের আনন্দে, বেদনায়, সুখে, দুঃখে, হাসিতে, কান্নায়, প্রেমে, বিচ্ছেদে, সংগ্রামে, পরাজয়ে, সব সময়। কিসে নেই রবীন্দ্রনাথ? মৃত্যুতে, জীবনে। আমি রোহিতকে বললাম সে কথাটা, উনি একটু হেসে বললেন, তাহলে ওই কথাই রইল 8 তারিখ বিকেলে বেঙ্গল মিউজিক কলেজের হলে। ফোনটা ছেড়ে দেওয়ার পর আমি একটু ভাবতে ভাবতে রজতের কথা তাৎপর্যটা ধরতে পারলাম। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে এখন নানা রকম আঁকবিছড়ি চলছে। রবীন্দ্রনাথকে সঠিকভাবে উপস্থিত না করে তার বক্তব্যকে উল্টে পাল্টে ঘুটনি দিয়ে, যে কথা বলেননি সেই কথা তার মুখে দিয়ে, যা বলেছেন সেই কথা পাল্টে দিয়ে, রয়ে একটু আপনাদের বলছিলেন, এরকম অনেক কিছু করা হচ্ছে। এবং তার একটাই উদ্দেশ্য, রবীন্দ্রনাথকে আস্তে আস্তে তার যে বিরাট একটা মহামানবতুল্য অস্তিত্ব আমাদের সামনে, আমাদের মনে শতাধিক বর্ষ ধরে আছে বাঙালির মধ্যে, বিশেষ করে সেটাকে ক্ষুণ্ণ করে দিতে। কেন সে প্রশ্ন উঠতেই পারে, আমি আসবো সে কথা। আসলে বিভিন্ন স্বার্থান্বেষী মহল থেকে নানা স্বার্থে, মূলত রাজনৈতিক স্বার্থেই বলবো, আমার দু একটা রাজনৈতিক কথা এসে যাবে, আপনারা মার্জনা করবেন, কারণ রাজনৈতিক স্বার্থে যা করা হচ্ছে তার প্রতিবাদ করতে গেলে রাজনীতির কথা আসবেই। তো তার বড়ত্বকে, তার এই গালিভার তুল্য বিশালতাকে, তক্তে আসুন যে লিলিপুটরা, তারা মিথ্যা এবং অর্থসত্য দিয়ে ভ্রান্তি বিলাসের মায়া কাজল লোকের চোখে পড়িয়ে সম্পূর্ণ বিপ্রতীক মেরুতাকে প্রতিষ্ঠা করতে চেয়েছে। ওই যে জাতীয়তাবাদী সংস্কৃতির কথা এক্ষুনি রজত তুললেন, এইরকম কিছু কথা বলা হচ্ছে। আসলে জাতীয়তাবাদ এবং দেশপ্রেম, এই দুটো রবীন্দ্রনাথের কাছে এক কথা ছিল না। দেশপ্রেম আলাদা জিনিস, জাতীয়তাবাদ আলাদা জিনিস। এখন দুটোকে মিলিয়ে দিতে চাওয়া হচ্ছে। এই তাঁর যে অসামান্য সৃষ্টি, সেই সৃষ্টির যে সঞ্জীবনী রস, সেই রসটাকে বিষাক্ত করতে চাইছে। তাহলে আমাদের কি করব? আমরা যারা রবীন্দ্র ঐতিহ্যে নিস্নাত হয়েছি 4 পুরুষ 5 পুরুষ ধরে, আমাদের পরবর্তীটাও তাই হচ্ছে। আমরা এখানে এখনই 3 প্রজন্মের মানুষকে দেখতে পাচ্ছি, সবাই আমরা রবীন্দ্র ঐতিহ্যের দ্বারা বড় হয়েছি, লালিত হয়েছি। সেই রবীন্দ্রনাথকে যদি নিশ্চিন্তে রাখতে হয়, মানে রবীন্দ্রনাথকে নিশ্চিন্তে অর্থে বলতে চাইছি, রবীন্দ্র চেতনাকে নিশ্চিন্তে রাখতে হয়, তাহলে আমাদের কিন্তু সক্রিয় হতে হয়। এরকম সক্রিয় হওয়ার প্রয়াস আমরা আমাদের চলছি। এখন রবীন্দ্র বিদূষণ চলছে নানাভাবে, সূক্ষ্ম এবং স্থূল। আমি আগে যেটা বলেছি সেটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য করে। এটারও বয়স দীর্ঘদিন, শতাধিক বছর ধরে রবীন্দ্র নিন্দন চলছে। তবে এখনকার সঙ্গে আগের পার্থক্য ছিল, এখন রবীন্দ্র নিন্দাটা, রবীন্দ্র বিদূষণটা
মোটামুটি ওটা বিশেষ রাজনীতির স্বার্থে করা হয়েছে, আগে তা ছিল না। অনেক ব্যক্তিগত ঈর্ষা অসূয়া ছিল, অনেক অবদ্ধতা ছিল, অনেক নির্বুদ্ধিতা ছিল, অনেক রক্ষণশীল মনোভাব ছিল, যা রবীন্দ্রনাথের যে সামগ্রিক আধুনিক মন তাকে চিনতে পারত। যার ফলে একটা সময়ে রবীন্দ্রনাথের কথাবার্তা এই ইংরেজিতে যাকে বলে প্যারাডাইম, বহুমুখী একটা ব্যাপার, নানা দিক থেকে তাতে আলো এসে পড়ছে, অবশ্যই অন্ধকার আলো সেইটা। তো তখন অভিযোগ কি ছিল একটু দেখি, তার থেকে আমাদের এখনকার যে অভিযোগগুলোকে সম্মুখীন হতে হচ্ছে সেখানে পৌঁছব। একটা অভিযোগ ছিল, রবীন্দ্র সাহিত্য তরুণ তরুণীদের, বিশেষত অল্প বয়সী মেয়েদের উৎসব দেখাচ্ছে। কেন না, রবীন্দ্রনাথের লেখার মধ্যে যে উদার মানসিকতা আছে তা নাকি আমাদের চিরকালের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে খর্ব করেছে। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা যখন বেরোয়, যতীন্দ্রমোহন সিংহ বলে একজন লেখক ছিলেন, তিনি সাহিত্যের স্বাস্থ্য রক্ষা বলে একটা প্রবন্ধ লিখেছিলেন। তার বিচারে চিত্রাঙ্গদা লেখাটা খুব নাকি অশালীন, এই করে অল্প বয়সী ছেলেমেয়েরা উৎসবে যাচ্ছে। আবার আর একটা অভিযোগ হলো, রবীন্দ্রনাথ বাংলা গদ্যের সাড়ে সর্বনাশ ঘটালেন। বাংলা গদ্যের খটখটে খটখটে একটা ভাষা অভ্যাস ছিল, সংস্কৃত নির্ভর, তৎসময় শব্দে কিড়িমিড়ি করে যে চলা ভাষা, সেইটাই তো আসল পুরুষালী ভাষা। রবীন্দ্রনাথের ভাষা অনেক পেলব, অনেক মেহেদি, অনেক বেশি নরম তরম। এটা নিয়ে রবীন্দ্রনাথের ভাষাকে বিদ্রুপ করে রবীন্দ্রনাথের একটা কবিতায় লিখেছিলেন, আমার যেন এই পারাবতের মতন প্রতিমূর্তি নিরিবিলিতে কথা বলে দিচ্ছে হচ্ছে। একজন কবি ছিলেন, তার নাম কালীপ্রসন্ন কাব্য বিশারদ। তিনি কবিতা লিখলেন, থাকিস নেড়ে পায়রা কবি, খোপের ভিতর আড্ডা, তোর বকবকানি ফোসফোসানি, তাও কবিত্বের গন্ধ মাখা, সেও ছাপালি, গ্রন্থ নগদ মূল্য 1 টাকা। এইসব বিদ্রুপ মহাকালের তাড়নায় ভেসে গেছে। কালীপ্রসন্ন নাম আমি পড়লাম, আমি জানি না আপনাদের মধ্যে কজনের এই নামটার সঙ্গে পরিচয় ছিল বা আছে। তিনি কিন্তু হারিয়ে গেছেন, তাকে টেনে তুলতাম। আবার আর একটা অভিযোগ ছিল যে রবীন্দ্র কবিতা একটা ভাবগত বিলিতিয়ানা আছে, ব্যঙ্গ করে তাকে বাংলার শিলি বলা হতো। বিলিতিয়ানা কেন? ওই যে বললাম, ঝকঝকে ঝকঝকে পালিশ করা একটা গদ্য, ইংরেজি ভাষার একটু যে দার্ঢ্যতা রয়েছে, যে একটা মসৃণ ভাব রয়েছে, 19 শতাব্দীর বাংলায় কিন্তু সেটা ছিল না। সেটা রবীন্দ্রনাথ এবং তারপরে প্রমুখ বেশি প্রমুখভাবে সেটা হয়ে এসেছে। তো এটা একটা নিন্দে। আর একটা সেটা খুব মৌলিক ব্যাপার নিয়ে হয়েছে, সেটা এখন একটা মানছে। রবীন্দ্রনাথ যতই ভারতের প্রাচীন ঐতিহ্যের কথা বলুন না কেন, তিনি আসলে হিন্দুত্বের মহিমা বোঝেন না। কেন? সে আবার কি ব্যাপার? রবি ঠাকুর তো ব্রহ্মকেষ্টা, মানে ব্রাহ্মণ, উনি হিন্দুত্ব কি বুঝবেন? ওই মহিমা তিনি বোঝেন। কেন বোঝেননি ব্রহ্মকেষ্টা? তারপরে কুৎসিত আক্রমণ, ঠাকুররা তো পিরালি, ওদের বংশে যবন দোষ আছে, কাজে ওরা যথোচিত হিন্দু নয়, অর্থাৎ ভারতীয়। তো এর বাইরে আর একটা ছিল, সেটা এখনো মাঝে মাঝে চালিয়ে তোলা হয়, যে রবি ঠাকুর যতই দেশ দেশের কথা বলুন না কেন, আসলে
ওরা সবাই ইংরেজ ভক্ত। দাদা আইসিএস হয়েছিলেন না, উনিও তো স্যার উপাধি নিয়েছিলেন, পরে না ফেরত দিলেন, ফিলিপিন্সকে পড়ে এসেছিলেন। এইরকম সব নানাবিধ আবল তাবল কথাবার্তা, কথাগুলো ভেসে গেছে। দু একটা কথা এখনো খিঁচ ধরে রয়েছে, সেই খিঁচ ধরে থাকা কথাগুলো এখন কিন্তু বড্ড বেড়ে গিয়েছে। এগুলো হলো প্রথম আমলের রবীন্দ্রনিন্দা। বেশ এরও বয়স প্রায় ৩০-৪০ বছর ধরে চলেছে। পরবর্তীকালে আবার আর একটা ভাবে রবীন্দ্রনাথকে আক্রমণ শুরু করে, যে কারণে রবীন্দ্রনাথকে তার আধুনিক চিন্তাধারার জন্য উচ্ছৃঙ্খল বলা হল। সে একই লেখাগুলোকে নিয়ে আধুনিক লেখকরা, যার নেতৃত্বে স্বয়ং বুদ্ধদেব বসু ছিলেন, তারা বলেন রবীন্দ্রনাথ তো আসলে বকেয়া, শিখেনি, ও আবার কি আধুনিক। এটা ঠিকই, রবীন্দ্রনাথের পক্ষে চিঠি ডোল লেখা সম্ভব ছিল না অন্য কারণে। তো এরা যে অভিযোগ করলেন যে রবীন্দ্রনাথ এখন আমাদের এখানে চলেন না, রবীন্দ্রনাথ নিজেই তার উত্তর দিয়েছিলেন সময় হারাবেন একটা কবিতা। কবিতাটা আপনারা পড়েছেন, আপনার নিশ্চয়ই আছে। এই সময় আমার ওই ইংরেজ ভক্তির কথাটা এসে গেল। 1926-এ শরৎচন্দ্রের পথের তারিখ দিল, 100 বছর তো আরো হলো। এবং এটা রবীন্দ্রনাথ ওই যে হানাহানি, খুনোখুনি, রক্তারক্তির রাজনীতি, এটা সম্বন্ধে একটা অনুমোদন ছিল, তিনি মানতে পারেন, তিনি আপত্তি করেছিলেন। এবং এই হানাহানি, খুনোখুনি রাজনীতি করে দেশ স্বাধীন যারা করতে চাইছে তাদের পথের ভ্রান্তিগুলো তিনি দেখিয়ে দিলেন। পরবর্তীকালে তার অন্য একটি বই ঘরে ঘরে। তো এই যে দান্দিকতা চলছে, তিনি আধুনিক না অনাধুনিক, ইংরেজ ভক্ত না ইংরেজ বিরোধী, এইসব কথা নিয়ে সবচেয়ে যেটা মুশকিল উঠল কথাটা, সেটা রবীন্দ্রনাথের কম বয়সেই হয়েছিল, তার বছর 40 বয়স, সেটা পরে আরো উস্কে তোলা হলো। রজত এক্ষুনি জনগণমনের কথা বলছিলেন, এই জনগণমন অধিনায়ক গানটা নিয়ে ধরে নিয়ে এলেন কেউ কেউ। এটা আসলে ওই বছর ভারত সম্রাট পঞ্চম জর্জ এদেশে এসেছিলেন, তাকে এদেশিরা মাথায় তুলে নেচেছিল প্রায়। সেই সময় ওই জনগণমন গানটা ওর আসার আগে কলকাতায় যে জাতীয় কংগ্রেসের অধিবেশন হয়েছিল 1911 সালে, সেই 1911 সালে গাওয়া হয়েছিল। গেয়েছিলেন ইন্দিরা দেবী, রবীন্দ্রনাথের ভাই ছিল। এবং তারপরে ভোটটা পাকিয়ে তুলল দুটো সাহেবী পত্রিকা, ইংলিশম্যান আর স্টেটসম্যান। তারা কিছু তো পেয়ে গেল। দুদিন অধিবেশনের একদিন জনগণমন গেয়েছিল ইন্দিরা দেবী, আর একদিন অনুষ্ঠান শুরু হওয়ার আগে সত্যি সত্যিই রাজবন্দনামূলক একটা গান গেয়েছিল তদানীন্তন কংগ্রেস নেতৃত্বের বিপক্ষে। তখনকার ইংরেজ ভক্ত কংগ্রেস নেতারা সেটা যথেষ্ট নিরাপদ মনে করেছিলেন। এই দুটো গানকে একসঙ্গে ব্র্যাকেট করে দিয়ে ইংলিশম্যান আর স্টেটসম্যান দুটোই লিখল যে এই গান দুটো হিজ রয়্যাল হাইনেস জর্জ দ্য ফিফথের শ্রদ্ধা নিবেদন। তো রবীন্দ্রনাথ প্রথমে কিছু আপত্তি করেনি, কি বলবেন, কিন্তু গানটা আপনারা সবাই জানেন, আমি আর কি বলবো, এখানে সবাই তো রবীন্দ্র অনুরাগী। এটা তো আসলে বিশ্ব দেবতার বন্দনা, ভারতবর্ষের মানুষের সামগ্রিক মন এবং ভাবনার পরিপ্রেক্ষায়। পরে এটা রবীন্দ্রনাথ একাধিকবার বলছেন, স্পষ্ট করে খুব তীব্রভাবেও বলেছেন
পরবর্তীকালে কিন্তু সেই কথাটাকে ধামা চাপা দিয়ে, এই যে বলছিলেন না চাপা দিয়ে দেওয়া হচ্ছে কথা, সেইগুলোকে চাপা দিয়ে মূলত উত্তর ভারত কেন্দ্রিত কংগ্রেস নেতৃত্ব কেউ কেউ এটা চালিয়ে দিতে চাই। এ নিয়ে তিনি মৌখিকভাবে লিখিতভাবে অনেকবার বলেছেন, নিজের মতামত জানিয়েছেন কাছের মানুষদের কাছে, চিঠিপত্রে লিখেছেন, এ করেছেন। উনি পুলিন বিহারী সেন মশাইকে বলেছিলেন কোন পরিপ্রেক্ষিতে যে এই গান লেখা হয়েছিল, কাজে কোনো দেশ বিশেষের, জর্জ বিশেষের উদ্দেশ্যে নয়, সেটা তিনি বুঝিয়েছিলেন। যারা বোঝান তারা বুঝেছিলেন, যারা বুঝবে না তারা কখনোই বুঝবে না। এবং এই অভদ্রতাটা এমন একটা সময় এসে পৌঁছিল, একটা জায়গায় পৌঁছেছিল 1937 সালে, যখন এটি খুব নানা রকম ঝগড়া চলছে। তখন একটা অবস্থাটা খেয়াল রাখবেন, তখন ভারতের জাতীয় কংগ্রেসে স্পষ্ট দুটো ভাগ এসে গেছে। নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে একটা ইংরেজের বিরুদ্ধে সরাসরি লড়াই করে পূর্ণ স্বাধীনতার ভাবনাটা এসেছে। অন্যদিকে আবেদন নিবেদন করে বরাবরের কংগ্রেসটা যেমন সেরকম। দ্বিতীয় কংগ্রেস প্রেসিডেন্ট যিনি হয়েছিলেন তিনি স্বয়ং একজন ইংরেজ মানুষ, ইংরেজ হওয়ায় দোষ নেই, কিন্তু তিনি ইংরেজ আমলা ছিলেন, হিউক। তারা এটা নিয়ে এমনই করতে লাগলেন। রবীন্দ্রনাথ সেই সময় তার সাহিত্য সচিব ছিলেন নন্দগোপাল সেনগুপ্ত, এই সংগঠনের প্রথম সভাপতি তিনি। তাকে একটা খুব ক্ষোভের সঙ্গে বলেছিলেন, মারা যাবার আগে আমি আমার লেখা থেকে সার্থক জন্ম আমার জন্মেছে এই দেশে, এই লাইনটা কেটে দিয়ে যাবে। কেটে দিয়ে যাননি, কিন্তু এই ক্ষোভটা রবীন্দ্রনাথের মতো মানুষকেও স্পর্শ করেছিল। ওই সমুচ্চ উচ্চতার মানুষ, তিনিও এই ক্ষুদ্র কীটের দংশনগুলো সহ্য করতে পারছিলেন। তো এই কথাগুলো তখন ধামাচাপা পড়ে গিয়েছিল, এবং তখন রবীন্দ্রনাথের বিরুদ্ধে আর একটা উস্কানি শুরু হলো, যেটা এখনো আবার আসছে, যে ভারতের জাতীয় সঙ্গীত কি হবে যদি স্বাধীন হয়। বন্দে মাতরমের কথা উঠল। তখন রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, জওহরলাল নেহেরু এবং মহাত্মা গান্ধী, এরা মূলত রবীন্দ্রনাথের নেতৃত্বেই বললেন ওই গানের প্রথম দুটি স্তবক এটাই হোক, কারণ পরের স্তবকগুলোতে এমন কিছু কথাবার্তা আছে যা ভারতের সব ধর্মের সব মানুষের কাছে মান্য বলে মনে হয়। দেশকে মা সকলেই বলতে পারি, দেশকে যদি দেবীর সঙ্গে তুলনা করায়, সেই দেবীর উপাসনা যারা করে না তারা কি দেশের মানুষ না? এটা খুব খাঁটি কথা। এবং এই খাঁটি কথাটা নিয়ে আমি একটু পরে আসছি সেই বিষয় আলোচনায়। তো এই যে বার্তাটা এইগুলো চলছিল, অর্থাৎ রবীন্দ্র বিরোধিতার একটা চোরাস্ত্র বরাবরই রেখে দেওয়া গেছে। আজকে শাসনতন্ত্রে যারা আছেন তাদের পূর্বসূরীরা তারা কিন্তু এই কথাগুলো জিইয়ে রেখেছিলেন। তো রবীন্দ্রনাথ এই সময় আর একটা মুশকিলে পড়েছিলেন। যখন রাশিয়া চিঠি বের হয়, তার কিছুকাল আগে তিনি রাশিয়ায় গিয়েছিলেন। সেখানে গিয়ে রুশ সরকারের সংস্কৃতির যিনি দায়িত্বে ছিলেন মসির পেত্রভ, তার সঙ্গে তিনি অনেকক্ষণ আলোচনা করেছিলেন। সেই আলোচনা খবরাখবর এখন বেরিয়েছে। ইংরেজির গোয়েন্দা বিভাগের সবগুলো খবর কাট। সেখানে তিনি পেত্রভকে বলেছিলেন, আপনারা যে আদর্শে উদ্বুদ্ধ হয়ে
নিজেদের দেশের মানুষকে স্বাধীন করলেন, আপনাদের অবশ্য উদ্বুদ্ধ কিছু মানুষ আমাদের দেশেও আছেন, তারা কিন্তু ইংরেজের জেলে রয়েছে। মিরাট ষড়যন্ত্র মামলার কথা আপনারা জানেন। সেই মিরাট ষড়যন্ত্র মামলায় যারা বন্দী হয়েছিলেন তারা একটা বিশেষ রাজনৈতিক ভাবধারায় উদ্বুদ্ধ ছিল, সমাজতন্ত্রবাদের ভাবধারায়। এইসব ব্যাপারগুলোর জন্য ইংরেজ সরকারের ধারণা হলো রবীন্দ্রনাথ আসলে প্রচ্ছন্ন কমিউনিস্ট, সুতরাং রবীন্দ্রনাথের ওপরে নজর রাখা হোক। আমার বন্ধু ডক্টর অতীশ দাসগুপ্ত, অতীশ দাসগুপ্ত একটা সময়ে পশ্চিমবঙ্গের রাজ্য মহাফেজখানার অধ্যক্ষ ছিলেন। তিনি রবীন্দ্রনাথের 125 বছর পূর্তির সময় মহাফেজখানার যে সম্ভার সেগুলো ঘেঁটে বার করেছিলেন ইংরেজ সরকারের রবীন্দ্রনাথ সম্পর্কে তখন কি দৃষ্টিভঙ্গি ছিল, কিভাবে তার পেছনে স্পাইং করা দরকার, এইসব তিনি বার করেছিলেন। অর্থাৎ রবীন্দ্রনাথ কমিউনিস্ট বলে দেখে দেওয়া একটা ব্যাপার ছিল। এটা কংগ্রেসীরা বা সনাতনীরা জানতেন কিনা জানি না, নাও জানতে পারে। কিন্তু তারা আর একটা অভিযোগ করছে, সব মানুষের কথা বলে, আমাদের দেশের কথা বলে না, কাজে এইটার সঙ্গে মিলে গেল কমিউনিস্টদের ইত্যাদি ইত্যাদি। আবার মুশকিল হলো কি জানেন, এটা নিয়ে আবার পরবর্তীতে তখন রবীন্দ্রনাথ প্রয়াত কমিউনিস্টদের বিরুদ্ধে আর একটা অভিযোগের কেউ দিতে গেল। 1948 সালে কমিউনিস্ট নেতা ভবানী সেন রবীন্দ্রগুপ্ত ছদ্মনাম দিয়ে নতুন সাহিত্য পত্রিকায় একটা বিরাট প্রবন্ধ লিখলেন। সেই প্রবন্ধে তিনি লিখলেন যে রবীন্দ্রনাথ সামন্ততন্ত্রী ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষের কথা তিনি বলেছেন বটে, কিন্তু আসলে তিনি একজন বুর্জোয়া সেন্টিমেন্টাল কবি। এই শব্দটা লুফে নিল অন্যরা, আশ্চর্য করি। কিন্তু এটা কমিউনিস্ট পার্টির বক্তব্য ছিল না। কমিউনিস্ট পার্টির আর একজন অন্যতম প্রধান নেতা সোমনাথ লাহিড়ী কমিউনিস্ট পার্টির যে নিজস্ব মুখপত্র দৈনিক স্বাধীনতা পত্রিকা, সেইখানে বিরাট এক প্রবন্ধ লিখে রবীন্দ্রনাথ সম্পর্কে তখনকার কমিউনিস্ট পার্টির কি মনোভাব, তার কোন উদারনৈতিকতায় তারা আপ্লুত, তার কোন মানবপ্রেমের কথায় তারা আপ্লুত, এইসব লিখলেন এবং ভবানী সেনের প্রতিটি কথাকে তিনি খণ্ডন করলেন। এবং সোমনাথবাবু ওই বক্তব্যকে কিন্তু তদানীন্তন পার্টি, রাজ্য পার্টি সমর্থন করলেন। ফলে ভবানী সেন তার বক্তব্যকে প্রত্যাহার করতে বাধ্য হলেন। এখন এখানে কিছু কথা আছে। রাশিয়ার চিঠি আপনারা সবাই পড়েছেন, রক্তকরবী আপনারা সবাই পড়েছেন। রক্তকরবের মধ্যে যে গণবিপ্লবের ছবি আঁকা হয়েছে, রাশিয়ার চিঠির মধ্যে যে রুশ সমাজ ব্যবস্থার যে সর্বমানুষের হিতাম যে সংস্থা, এগুলো রবীন্দ্রনাথের যে আবেগ, যে আকুলতা আপনারা দেখেছেন। এই কারণেই তাকে তো কমিউনিস্ট বলা যায় না। অথচ যখন রুশ বিপ্লব হচ্ছে 1918 সালে মডার্ন রিভিউ পত্রিকায় একটা ক্রস রোডস করে উনি প্রবন্ধ লিখেছিলেন, যে কবিতায় তিনি সরাসরি বলছেন রাশিয়া হচ্ছে, যে প্রবন্ধে রাশিয়া এখন কি হচ্ছে আমরা কোনো খবর পাচ্ছি না, কিন্তু যে বিশাল আলোড়ন সেখানে হয়েছে তা যদি ব্যর্থ হয় তখন রুশ বিপ্লবের পরিণতিটা বোঝা যাচ্ছে না। তাহলেও জানতে হবে সেই ব্যর্থতার মধ্যে দিয়ে নতুন উষার সূর্যোদয় ঘটবে। ঠিক একই কবিতা, একই ভাবনা বিজয়ী বলে একটা কবিতায় রবীন্দ্রনাথ লিখেছেন, যেটা পরে পুরবী কাব্যগ্রন্থে গ্রন্থিত। সেখানে আবার পুরো এই নিবন্ধটি আছে এবং ওই একটা ক্রস রোডসের চিত্রকল্পগুলো, বিজয়ী কবিতার চিত্রকল্পগুলো এবং রক্তকর্মীর চিত্রকল্পগুলো বহু জায়গায় এক হয়ে গেছে।
তাই এদিকে অস্বীকার করে লাভ নেই, রবীন্দ্রনাথ একটা মমতা ছিল, যারা মানুষের জন্য সংগ্রাম করে, মানুষের সমতার জন্য সংগ্রাম করে, মানুষের অধিকার জন্য সংগ্রাম করে, রবীন্দ্রনাথের পক্ষে সেটাই স্বাভাবিক। আর ওই মিরাট ষড়যন্ত্র মামলার কথা বলছিলাম, তার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, অযোধ্যা তো নিশ্চয়ই জানা আছে, অমৃত, অন্যরাও যারা কবিতা নিয়ে না পড়াশোনা করেন জানবেন। শ্যামলিকা পরিবর্তে আছে 1934-এ, একটি মেয়ের কথা, বড়লোকের মেয়ে, সে তার বিলেত ফেরত কমিউনিস্ট হয়ে ফিরে আসা প্রেমিকের হাত ধরে বাবার ঘর ছেড়ে চলে গিয়েছিল, এবং সেখানে ছেলেটিকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ জেলে, আর মেয়েটি গ্রামে এসে চাষির মেয়েদের মধ্যে গণজীবনকে উন্নত করার চেষ্টা করছে। তো ইংরেজের জেলে সেই ছেলেটি আছে, এই কথাটা ওই মেয়েটি বলেছে তার প্রথম প্রেমিককে, যে তার দিতে উদ্দেশ্য, ওই ছেলে ওই তার ছবি থেকে প্রথম প্রেমিক জিজ্ঞেস করেছিল যে ইনি কে, বলেছে তিনি এখন কোথায়। কবিতাটা শেষ করছিল আপনারা, মেয়েটার নাম অমিয়া, ইংরেজের জেলে। তার কিছুদিন আগে ইংরেজের জেলে যারা ছিলেন যে 29 জন, তার মধ্যে পরবর্তীকালে 26 জনই ভারতের অবিভক্ত কমিউনিস্ট পার্টি অগ্রগণ্য নেতা হয়েছে। কেউ কেউ আন্দামানেও ঘুরে এসেছে, যেমন রামগ্রাম মিত্র, মুজাফর আহমদ, এরা। তো রবীন্দ্রনাথ কমিউনিস্ট না হলেও রবীন্দ্রনাথকে এইসব কারণে কমিউনিস্ট বলে ডেকে দেওয়া যেতে পারে। অবশ্য এটা আমরা এখন এইভাবে বিচার করে বলছি, রবীন্দ্রনাথের বিরুদ্ধে যারা এখন নিন্দমন্দ করে তারা এত সব পড়ে যে না, আমি পরে আর কি ভালো কথা বলবো। এই পুরাতন প্রচারটা ওই রবীন্দ্রনাথকে বুঝলা কবি বলেছিলেন কমিউনিস্ট, রবীন্দ্রনাথ কাই কমিউনিস্টটা খুব খারাপ, রবীন্দ্রনাথ বুঝলা কবি বলেছিলেন কাজে হে ভাইগণ তোমরা এদের থেকে সাবধান থাকো, রবি ঠাকুরকে নিন্দা করি বলি, তারা আবার রবি ঠাকুরের যে ভালোত্ব বড়ত্ব সেটাকে ফলো করতে গেল, অর্থাৎ এগুলোও মারছে, পেছনেও মারছে। এই যে বিশাল মৃত অমৃতে মিশ্রিত গান, এছাড়া আরেকটি ছোট অভিযোগ মাঝে হয়েছিল, প্রতাপ নারায়ণ বিশ্বাস বলে এক ভদ্রলোক, তিনি এখন গবেষণা করে বার করলেন রবীন্দ্রনাথের যে অতিপ্রাকৃত গল্পগুলো সেগুলো সব প্রকৃতপক্ষে ইংরেজ এবং আমেরিকান গল্প লেখকদের লেখা থেকে নেওয়া, অ্যালেন পো ইত্যাদি ইত্যাদি। এই যে ব্যাপারটা চলছে, এই ব্যাপারটা স্থিমিত হয়ে গেছে। এই ব্যাপারটা হঠাৎ ইদানীন্তনকালে আবার উস্কে উঠল কেন? বন্দে মাতরমের কথাটা এখানে আবার নতুন করে আসছে, সেখান থেকে এখন ওই যে বললাম যে চোরাগোত্তা আক্রমণ চলছে রবীন্দ্রনাথের বিরুদ্ধে। আচ্ছা, বন্দে মাতরমের ব্যাপারটা পরে অনেক বলছে, তাহলে একটা ছোট চোরাগোত্তা আক্রমণটা কিরম চলছে একটু বলি। এটা বিশ্বব্যাপ্ত ধর্মীয় সংস্থা, আমাদের দেশেও তাদের নানা রকম কাজকর্ম হয়, সরকারি পৃষ্ঠপোষকতাও পায়। তারা অধুনা ক্যাটারিং বিজনেসে নেমেছে। ধর্ম প্রচার করতে গিয়ে হরিনাম দিয়ে জগৎ মাতানো হচ্ছে, এই অভাগা বঙ্গদেশের গরিবের ছানাপোনাদের মুখে মিড ডে মিলটা জুগিয়ে দেবার দায়িত্বটা আমাদের রাজ্যের কর্তৃপক্ষ তাদের হাতে তুলে দিয়েছে। দিয়েছেন ভালো কথা। তো তারা প্রথমেই কাজ করলেন যে এই খাদ্য থালিটা থেকে জাবনিক খাদ্যটা সরিয়ে দেওয়া হবে। জাবনিক খাদ্য ডিম, প্রচন্ড রকম এটা নিয়ে একটা মনে করে তবে শাসনকর্তায় যারা আছেন তারা নিজেরা দেবের ব্যবস্থা করছেন।
তো ওই জন্য এই ধর্মসংঘ যা আপাতত ক্যাটারিং কোম্পানিতে পরিণত হয়েছে, তার একজন মহারাজ তিনি হঠাৎ কদিন আগে ফেসবুক ইউনিভার্সিটিতে একটি পোস্ট দিলেন। আপনারা জানেন ফেসবুক ইউনিভার্সিটি একটা বড় বিপজ্জনক জায়গা, হয়কে নয় নয়কে হয় করে দেওয়ার নানা রকম ব্যাপার আছে তাতে। ঘটনাটা হয়েছিল কি আপনাদের বলি, কেউ হয়তো দেখেছেন, রথের দিন মাত্র কয়েকদিন আগে একজন পোস্ট দিয়েছিলেন, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে দেব আমি, হাসে অন্তর্যামী। এই যে পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, ভাবে দেব আমি, হাসে অন্তর্যামী, এটা ভাবনাটা খুব পরিষ্কার। হঠাৎ এই চিফ শেখ কাম বাবাজি মহারাজ তিনি বিরাট এক পাল্টা পোস্ট লিখলেন। এরপরেও রবীন্দ্রনাথকে মহামানব বলতে হবে, যারা বলেন তারা মূর্খ। কেন? তা তিনি স্বয়ং পরমেশ্বরকে পথের ধুলে নামিয়ে দিলেন। বুঝে দেখবেন, এটা এমন একটা কবিতা 9-10 বাচ্চাদের স্কুলে ভাব সম্প্রসারণ করতে দেওয়া হয়, আমি জানি। অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন, তিনি পথেও আছেন, রথেও আছেন, মূর্তিতেও আছেন, মাটিতেও আছেন, ধুলোতেও আছেন, জলস্থলে, ট্রেনে পত্রে কোথায় নেই। এই মহাভক্ত বাবাজিটি তিনি এইটা নিয়ে রবীন্দ্রনাথের যে কাব্য প্রতিভা, রবীন্দ্রনাথের বোধ শক্তি এবং রবীন্দ্রনাথকে যে এত বড় করে গরিমাময় করে আমরা দেখি, তার ফলে আমাদের সমস্ত বাঙালিদেরই বুদ্ধিশুদ্ধির যে 14.5টা বেজে গেছে এইরকম একটা ধর্ম জারি করবে। এটা নিয়ে বেশি কেউ কিছু বলেনি, কারণ ঘটনাচক্রে এটা আমার চোখে পড়ে গিয়েছিল। কতজন করেছে, কিন্তু ফেসবুকে তো পরের দিনের ব্যাপারে কোনো ঘটে যায়। তো সেই জন্যে বিশ্বময় যে দেবতা আছেন, ঈশ্বর আছেন, তার বন্দনার জন্য এই পুরাতন মূর্তি এসবের কথা রবীন্দ্রনাথ লিখেছে। এইটা ওই বাবাজির মন্ডিত বস্তুকে ঢুকলো না, তাই না? পাগড়ি ছেড়ে ঢুকলো না, ঢোকার জায়গা পাই। তাই বাবাজি তো আসলে কেন রবীন্দ্রনাথের বিখ্যাত প্রেমী, ইনি তো আসলে যে রাজনৈতিক শক্তি রবীন্দ্রনাথের নিন্দায় এখন প্রচ্ছন্নভাবে সহায়তা করছে, সেই রাজনৈতিক শক্তি নিয়ে থৌলক দেন, একসঙ্গে কাজকর্ম করছেন, তাদের জন্য গিয়ে এইটা কাজ করছেন। তো এই যে একটা অদ্ভুত রকম ব্যাপার, এই মানুষটির কোনো প্রয়োজন ছিল না অকারণে একটা হাস্যকর অভিযোগ তুলে রবীন্দ্রনাথের যে কবিত্ব, রবীন্দ্রনাথের মহত্ব, রবীন্দ্রনাথের বোধ এবং সার্বিকভাবে বঙ্গভাষী জনতার বোধ এই নিয়ে বিদ্রুপ করেছে। এ একরকমের আক্রমণ। এবং উনি এই যে ফেসবুকে এক পয়গাম ঝাড়লেন, সেই পয়গাম পড়লে কিন্তু ওই 9-10 বাচ্চারাও হাসবে। কারণ স্কুলে তাদেরকে মাস্টারমশাই এই কবিতা বোঝানোর সময় শিখিয়ে দিয়েছেন, অবশ্যই নিশ্চয়ই দিয়েছেন, ঈশ্বর সর্বত্র আছেন। এখন দেখুন, আমি নিরীশ্বর নাস্তিক, কিছু আর চাই না। 2.5 বছর বয়সেই আমার সমস্ত যে ভক্তি চুকে উঠে গেছে। 2.5 বছর অব্দি বোধহয় ভক্ত ছিলাম, আমি জানি না, হয়তো ছিলাম, তারপর থেকে ভক্তির বালাই নেই। তা আমি হেন নাস্তিকও যদি এই কবিতার মানে বুঝতে পারি, ঈশ্বর যদি থাকেন, তিনি সর্বত্রই আছেন, এটাই বাবাজি বুঝলেন না, অথবা বুঝুন না বোঝার ভান করে ভাবের ঘরে চুরি করলেন। এটা হলো রবীন্দ্র বিরোধিতার একটা দিক। ভাগ্যিস এই ধর্মপ্রাণটি শাসনকে ষাটের লোক, নইলে হয়তো বিপদে পড়ে যেতেন। যেমন পাশের বঙ্গদেশে ওদেরই আর এক শাখার একজন, তিনি আজ প্রায় 2 বছর জেল খাটছেন রাজনীতির মধ্যে গিয়ে পড়ে। তো
তবু ভালো তিনি ওইটুকুতেই ছেড়ে দিয়েছেন। তাও ওটা ছেড়ে দিয়েছেন ওই ফেসবুকে যে ভদ্রলোক লিখেছিলেন ওই লোকের কবিতাটা উদ্ধৃত করে সেইটা পড়ে। আমি নিশ্চিত ওই চণ্ডালিকা দেখেননি বা পড়েনি, তা না হলে ধর্মদ্রোহিতার অভিযোগ এনে রবীন্দ্রনাথ প্রায় কাজে পড়ানো থাকতে পারতেন। আপনাদের তো মনে আছে চণ্ডালিকার নায়িকা চণ্ডাল কন্যার প্রকৃতি নানাভাবে অপমানিত হয়ে সে বলে উঠল, যে আমারে পাঠালো এ অপমানের অন্ধকারে, পুজিব না পুজিব না পুজিব না সে দেবতারে, দেবতাকে পুজিব না। চণ্ডালেনে অচ্যুত অস্পৃশ্য এইসব বলছে, এ তো গেল খুব একবারে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। বাকি রবীন্দ্রনাথ নেই এখন, আর ওই লোকটিও এটা পড়েননি, ওই মহারাজ কা শেফ। যদি থাকতেন তাহলে হয়তো এদের যারা আদর্শের গুরু হিটলার, তার মধ্যে তিনি ফতোয়া দিতেন যে তাবৎ রবীন্দ্র চন্দ্রাবলী রাস্তার মোড়ের দিকে এসপ্ল্যানেডে চত্বরে রেখে পুড়িয়ে ছাই করে, হিটলার যেমন পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যগুলোকে পুড়ে ছাই করিয়ে দিয়েছিল। এই বলে অবশ্য যদি বলেন কি কেন, আপনি কি জানেন, আমাকে বলতে পারেন। রবীন্দ্রনাথ একটা লাইন লিখেছিলেন শেষের কবিতায়, শুনিবে না মূঢ়তা সেনা, শুনবে না। শুনবে না তো কি হলো, কিন্তু এ তো প্রত্যক্ষ অন্যভাবে আরো যেসব ঘটনাগুলো ঘটছে, তার ফলে কিন্তু রবীন্দ্র ঐতিহ্যের, রবীন্দ্র ভাবনা, রবীন্দ্র অবদানের আমরা যারা নিষ্ণাত হয়েছি আমাদের শঙ্কিত হওয়ার কারণ আছে। দুটো তিনটে অতি সম্প্রতি ঘটনার কথা বলি। কদিন আগে আপনারা কাগজে নিশ্চয়ই পড়েছেন, এই পশ্চিমবাংলাতেই দুটি ভিন ধর্মের ছেলে তারা একসঙ্গে জীবন কাটাবো ঠিক করে সরকারি মতে গিয়ে বিয়ে করে। এই খবরটা জানার পরেই রেলে করে উইদিন কোটেশন সনাতনীরা মেয়ের বাড়িতে হামলা, ছেলের বাড়িতে হামলা, এই বিয়ে ভাঙতে হবে, নইলে মেরে উঠিয়ে দেবো পাড়া থেকে, এইসব বিয়ে সনাতনী কাজকর্ম করা চলবে না, ইত্যাদি ইত্যাদি বারবার। সরকার খবরের কাছ থেকে উঠে গেছে বলে নিরুপায় হয়ে পুলিশ টুলিশের ব্যবস্থা করে ঠিকই, কিন্তু এটা এখানে কল্পনা করা যেত এই খাপ পঞ্চায়েত ব্যাপার একটু উত্তর ভারতের ব্যাপার। দেশের আইনে যা স্বীকৃত এবং সেই স্বীকৃতি সংবিধান অনুযায়ী আইন তৈরি হয়েছে, এবং তো তার বিরুদ্ধে যাচ্ছে। এবং এসে রবীন্দ্রনাথের সংস্কৃতি, মুসলমানের গল্প বলে রবীন্দ্রনাথের সেই শেষ বয়সে লেখা গল্পের কথা মনে করছে নিশ্চয়ই, যেখানে কমলা বলে একটি মেয়ে, সে দস্যুদের দ্বারা অপহৃত হওয়ার ফলে তার নিজের পরিবারে গৃহীত হয়নি, এক মুসলিম ফকির তাকে আশ্রয় দিয়েছিলেন, এবং সেই আশ্রয়ের পর সেই ফকিরের ছেলেকে সে বিয়ে করে, এবং তারপরে সে একটা কথা বলেছিল, আমার না হয় দুই ধর্মই রইল। যে সমন্বয়ের কথা রবীন্দ্রনাথ বারবার শিখিয়েছেন, ওই একটা গল্পের মধ্যে কিন্তু সেটা উদ্ভূত হয়েছে। এই সমন্বয়ের সূত্রেই জনগণমন এবং বন্দে মাতরমে আমি আসছি। তো তার আগে একটা কথা বলি, ওই যে একটি ঘটনার কথা এখানে বললাম, এটা কিন্তু সিন্ধু দেবে। আর একটা ঘটনার কথা পরে বলছি, তার আগে সমন্বয়ের কথা এসে যায়। একটা সশঙ্ক থমথমে ভাব তো তৈরি হচ্ছে, অস্বীকার করে লাভ নেই। ধর্মে ধর্মে বিভেদ বাড়ানো হচ্ছে,
এবং এই বিভেদটা শত্রুতায় পরিণত করতে চাওয়া হচ্ছে। এই উদ্যোগী করছে কারা? তারা একটা বিশেষ ধর্মের নামে করছে, যদিও সে ধর্মের তারা কিছু বোঝে না, বোঝে নাই বলবো। এই বকেরা যেটা শুরু করেছে তারা বন্দে মাতরম জনগণ মন জনগণ মন অধিনায়কের বিরুদ্ধে এদের এত বিদ্বেষ কেন? আসলে জনগণ মন অধিনায়কের মধ্যে একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা আছে, মনে করে দেখুন। অহরহ তব আহ্বান শুনি তব উদার শুনি, শুনি তব উদার মানি, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টান সব প্রয়াস করেছে। উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ মুসলমান পারসিক খ্রিস্টান সব এক করে দিল, আর তো হিন্দু জাত গেল। এটাই চায় না রাজনীতির খোলা জলে যারা নেছুড়ে হয়ে মাছ ধরতে নেমেছে। এখন এই মূর্খদের কে বোঝাবে যে বঙ্কিমচন্দ্র যখন লিখেছিলেন সপ্ত কোটি কণ্ঠ কলে কলে নিনাদ করালে, তো সপ্ত কোটি কণ্ঠ এই 7 কোটি কি শুধু একটি ধর্মের মানুষ? 7 কোটি বাঙালি তখন ছিল। 7 কোটি তো হিন্দু বাঙালি ছিল না, তার মধ্যে অহিন্দু বাঙালিও তো ছিল। সপ্তকোটি বঙ্কিম নিশ্চয়ই সকলকে নিয়েই করেছে। এরা সপ্তকোটিকে ধরেছে শুধু হিন্দু। এবং মুশকিলটা হচ্ছে যে প্রথম দুটি স্তবক রবীন্দ্রনাথের নির্দেশনায় জাতীয় কংগ্রেস গ্রহণ করেছিল রাষ্ট্রীয় সঙ্গীত বলে, সেই দুটি স্তবক আগে লেখা, এবং সেটা লেখা হয়েছিল বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার প্রয়োজনে। ঘটনাটা জানেন হয়তো সবাই, যে বঙ্গদর্শন ছাপা চলছে, এমন সময় যিনি চিফ কম্পোজিটর তিনি এসে বঙ্কিমকে বললেন, একটা পাতার 4টে লাইন মাত্র ঘুরেছে, আর বাকিটা সাদা, কি করবো? বঙ্কিম 8 ঘন্টা পরে ঘুরে এসো। সেই 8 ঘন্টা পরে ওই দুটি স্তবকে লিখে দিয়েছিলেন। ওইটাই হচ্ছে মূল বন্দে মাতরম। তারপরে আনন্দ মঠে বাকিটুকু লিখলেন। রবীন্দ্রনাথের মূল ভাবনায় কিন্তু ওই প্রথম দুটি স্তবক ছিল। সেখানে কিন্তু সপ্তকোটির মধ্যে হিন্দু আছে, মুসলমানও আছে, সব বাঙালি। এখন যখন নতুন করে এই গানটাকে নিয়ে উস্কে তোলা হচ্ছে, তখন জোর করে ওই প্রথম দুস্তবকের পরে বাকি স্তবকগুলোকে নেওয়া। আনন্দমঠ তো সবাই করেছে, বলুন তো আনন্দমঠটা সত্যি ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে বিচার করলে কার সঙ্গে কার লড়াই? হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে মুসলিম নবাবের সঙ্গে লড়াই। সন্ন্যাসীরা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেনি। এবং আনন্দমঠ শেষ হচ্ছে কিভাবে? ইংরাজ আসিয়াছে, দেশ সুশাসিত হইয়াছে, তখন সত্যানন্দ আসিয়া মহাপ্রভু আসিয়া সত্যানন্দের হাত ধরিলেন, নিয়ে চলে গেলেন। হাত দরকার, ইংরেজি শেখাচ্ছে তো। এই গানকে দেশপ্রেমের গান বলা হচ্ছে। ঠিক যেমন 6 বার মুচলেখা দিয়ে ইংরেজি জেল থেকে বেরিয়ে আন্দামান থেকে পালিয়ে এসে যে কোট আনকোট মহাপুরুষ দেশপ্রেমিক বলে গণ্য হচ্ছেন, আর কমিউনিস্ট দেশদ্রোহী বলে গণ্য হচ্ছে, তারা কিন্তু সবাই আন্দামান জেল খেটে এসেছিল। একই ব্যাপার, কথাটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উনি মুচলেখা দিয়ে বেরিয়ে এসে কি বললেন যে আমি আর জীবনে ইংরেজির বিরুদ্ধে যাব না, আমি তরুণদের বলবো তারা যেন ইংরেজির শক্তিকে শক্তিশালী, ইংরেজি হাতকে শক্তিশালী করে। এবং ওনার একজন গুরু ছিলেন, সেই এই বড় গুরু ছোট গুরুর উত্তরসূরিরা রাজত্ব চালাচ্ছেন। এবং এরা যে দেশপ্রেমের কথা বলছেন,
সেই দেশপ্রেমের মধ্যেই তো মুচলেখাটা রয়েছে। আনন্দমঠের মধ্যে তাহলে সে একটা মুচলেখার ব্যাপার এসে যাচ্ছে, যেখানে রবীন্দ্রনাথ বলছেন হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান ও খ্রিস্টানি, আর এখানে সপ্তকোটি অর্থটাকে ভুলিয়ে দিয়ে ওই হিন্দুকা বলে দুর্গা বন্দনা করছেন। আমি ধর্ম নামান্তরিক, দেবতা নামান্তরিক, অনেকে মধ্যে আপনারা মনে করেন, সকলেই মনে, অবমাননা করছি না, কিন্তু এটা অহিন্দু ভারতবর্ষে যিনি, তাকে জোর করে মারতে হবে কেন? প্রশ্ন উঠেছে। এই প্রশ্নের মুখে জোকের মুখে নুন দিয়ে দেওয়া হয়েছে আইন করে। এবং ব্যাপারটা কি দাঁড়ালো, 56 মিনিট 56 সেকেন্ড জনগণমন গাওয়া হবে বা বাজানো হবে, আর 3 মিনিট 22 সেকেন্ড বন্দে মাতরমের পুরোটা গাইতে হবে বা বাজাতে হবে। স্বাভাবিকভাবেই দ্বিতীয়টা প্রভাব মনের উপর বেশি পড়বে। এটা হলো ওই চোরাগপ্তা মার বলছি, এক কথায় রবি ঠাকুরের লেখা জনগণমন অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া যায় না। বন্দে মাতরমকে ফুলিয়ে ভাবে বড় করতে গেলে আরো ভালো হয়, সেটা করছে না। এইটা যে করছে, এটা কিরকম ভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আর একটা ঘটনার কথা বলি, এটাও কদিন আগের ঘটনা। মালদাহের যে বিশাল আদিনা মসজিদ আছে, প্রয়োজনেই আপনারা দেখেছেন, সেই মসজিদের প্রাঙ্গণের মূল দরজার পাশে সুদূর কাটোয়া থেকে শিবের মন্দির একটি বিরাট শিবলিঙ্গ নিয়ে দরজা জুড়ে শিবের পুজো আর্চা শুরু হল। সে পুজো করুন, কে আপত্তি করছে? কিন্তু আদিনা মসজিদের দরজাটাকে বন্ধ করে এই শিব পূজার মধ্যে একটা উস্কে দেওয়ার ব্যাপার আছে, প্ররোচনার ব্যাপার আছে। এই প্ররোচনা দেওয়াটাই তো মুশকিল। এই প্ররোচনাই সর্বনাশ হয়ে যাচ্ছে। এই প্ররোচনা, ওই যে বলছিল আমার নয় দুই ধর্মই রইল, যে কথা কমলা বলেছে, আমার নয় সব ধর্মই রইল, এই কথা এরা বলতে পারছেন না। ঠিক সেই কারণেই জনগণমন যেতে চলবে না, বন্দে মাতরমকে পুরোটা গাইয়ে, যেটা মূল বন্দে মাতরম যেটা হয় সেটাকে বন্দে মাতরমকে জুড়ে দিয়ে টক করে টানছে। কেন? সহাবস্থান, বোঝাপড়া, সমন্বয়, এসব হলো আমাদের রবীন্দ্রনাথ করতে শিখিয়েছেন, হ্যাঁ, গান্ধীজি শিখিয়েছেন, সুভাষচন্দ্র শিখিয়েছেন, নেহেরু খানিকটা শিখিয়েছেন। ভেবে দেখুন তো, সুভাষচন্দ্রের বিরুদ্ধে আক্রমণ হচ্ছে, সুভাষচন্দ্র নাকি দেশপ্রেমী কম, আজাদ হিন্দ ফৌজ নাকি কিছুই করেনি, গান্ধীজিকে তো ভুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, গান্ধীকে যে হত্যা করেছিল তাকে মহাপুরুষ বানানো হচ্ছে সেই নাথুরাম গডসেকে। রবীন্দ্রনাথ করা হচ্ছে একই উদ্দেশ্য। কিন্তু এই রবীন্দ্রনাথকে এরা কেন এতটা আরো বেশি শত্রু বলে ভাবছে? ওই সহাবস্থান সমন্বয়ের কথা রবীন্দ্রনাথ প্রচার করেছিল। মধ্যযুগে মোগল আমলে সারা ভারতবর্ষ জুড়ে এই সমন্বয়ের একটা সাধনা শুরু হয়েছিল। শ্রী চৈতন্য, নানক, কবি, শঙ্করদেব, রামদেব, লালদেব, দাদু, আলাবরী বৈষ্ণবরা, সুফি সাধকরা, এরা ঈশ্বরকে সামনে রেখেও মানুষে মানুষে যে মিল, সৌহার্দ্য, সৌভ্রাতৃ, তার কথা বলেছিলেন। পুরো মধ্যযুগটাকে তো ইতিহাসের পাতা থেকে এরা মুছে দিচ্ছে। মুঘল পেন্টিং, মুঘল আর্কিটেকচার, মুঘল আর্ট, মুঘল শিল্পকলা, এটা ভুলিয়ে দিতে চায়, যেন কিছুই নয়। একবারে হিন্দু যুগের পরেই ইংরেজ এসে বসলো, ওই মাঝে কিছু ছিল, লালন ফকির কিন্তু চারটে পাগল এসে কিছু বলেছিল, ওর মানতে হবে, ছেলেদের জানতে হবে না। তো এদেরই ঐতিহ্য তো রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন। এই রবীন্দ্রনাথের মাধ্যমে মধ্যযুগে ওই যে সন্তদের সমন্বয় ঐতিহ্যের কথা বলা হয়েছিল, সেই সমন্বয় ঐতিহ্য এদের চক্ষুষু, এদের বিপদ হয়ে যাবে।
তাই রবীন্দ্রনাথের পথ নির্দেশকে অমান্য করছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় সংগ্রামের মধ্যে সেই সমন্বয়কে সুভাষচন্দ্র এনেছিলেন, সুভাষচন্দ্রকে হেয় করছে। কিন্তু এরা যে এত শাস্ত্র গ্রন্থের কথা বলছে, বেদ পুরাণ উপনিষদ ইত্যাদি ইত্যাদি কথা বলছে, এরা নিজেরা কতটা করেছে। আমি তাদের একটা খোলা চ্যালেঞ্জ দিচ্ছি। সনাতন করে তো এরা পাগল হয়ে যাচ্ছে। সেই পাগলামি কোন পর্যায়ে গিয়ে পড়েছে, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমারই প্রতিবেশী একটি পরিবার, সেই বাড়ির গৃহিণী সম্প্রতি প্রয়াত হয়েছে। তার ছেলে পাড়ার সব বাড়িতেই আমন্ত্রণ জানাতে এসেছে, সেই শাস্ত্রমতে কাজ শ্রাদ্ধ থেকে ভালো হয়। প্রসঙ্গক্রমে তার 10 বছরের ছেলের কথা বলে, ও কি করছে না নেড়া হবে কেন না, স্কুলে গিয়ে শুনেছে এরম ক্ষেত্রে সনাতন ধর্ম হচ্ছে মুন্ডন করা। বুঝুন, সে 10 বছরের বালক, শিশু বললেই চলে, সে সনাতন ধর্মের কথা শুনে এসছে, শিখে এসছে কার কাছে? নিশ্চিত শিক্ষকদের কাছে। তাকে মুন্ডন করতে হবে। তার বাবা খুব হেসে হেসে কথাটা বলছে, আমি তো প্রমাণ শুনলাম কথাটা শুনে, এর মনের মধ্যে কিভাবে বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই বিষটা ঢুকিয়ে দিয়ে হচ্ছে, কিন্তু হিন্দু ধর্মের মূল তত্ত্বটাকে এরা মানছে না। এরা এত যে বেদ উপনিষদ আওড়ায়, বেদের চূড়ান্ত মন্ত্রটা কি এদের মনে নেই? ওই যে মন্ত্রটা আপনারা গায়িকারা অনেকে এখানে আছেন, সংগচ্ছধ্বং সংবদ্ধং সংবমনাংশি জানতাম সমানমন্ত্র সমিতি সমানি সমানঃ মনঃ সমচিত্তমেষাং সমানিব আকুতি সমানা হৃদয়ানিব সমানস্তুভ মনোযথব সুহাসতি। মানে তো খুব সহজ, একটা ঐক্যবোধের ডাক দেওয়া হচ্ছে, তোমরা একসঙ্গে চলো, সংগচ্ছধ্বং, একই কথা বলো, সংবদ্ধং, তোমাদের মনে একটি অনুভব জেগে উঠবে, সংবমনাংশি জানতাম, একই আকুতি হতে হবে, সমানিব আকুতি, একই জ্ঞান তোমরা অর্জন করো। এই গান রবীন্দ্রনাথ সুরবদ্ধ করেছিলেন। কর্ণাটকী সুরে মহীশূরী ভজনের ধারে এই গান করে দিয়ে গেছেন, আপনারা আজকে গাইছেন। এই গান তো ঋগ্বেদের চূড়ান্ত কথা। এত যে বেদ আমরা এরা ঋগ্বেদের চূড়ান্ত কথাটাকে তো তারা ঢেকে দিচ্ছে। রবীন্দ্র ঐতিহ্য এই গানটার মধ্যেই রয়েছে। আমি ঋগ্বেদ মানি বা না মানি, আমি ধর্ম মানি বা না মানি, আমি খুব কম সংখ্যায় জানি। দেশের অধিকাংশ লোকই ধর্ম মানে, মানুষ খুব ভালো কথা, সে মানুষের ব্যক্তিগত ধর্ম জোর করে গেলে কোনো মনে যায় না। কিন্তু আমাদের মনে এই সব কিছুর উৎস পুরুষ হয়ে যিনি রয়েছেন সেই রবীন্দ্রনাথ। তার উদ্দেশ্যে সুকান্ত ভট্টাচার্যের 100 বছর আর কয়েকদিন পরে হবে, সামনের শনিবারই 15ই আগস্ট সুকান্ত 100 বছর পূর্ণ। সুকান্ত একটা কবিতা আছে, মনে আছে, রবীন্দ্রনাথের প্রতি, এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি। আমাদের মনে তো সেই উজ্জ্বল উপস্থিতি আছে। সেই উজ্জ্বলতাকে ম্লান করতে চাইছে যারা, তাদের সঙ্গে আমাদের সরাসরি মোকাবিলা করতে হবে। কিভাবে? সুকান্তরই আর একটা কবিতা আছে, রবীন্দ্রনাথের বাণী, রবীন্দ্রনাথের বাণী, তার দাবি ঘোষণা করুন, এবারে নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর,
বিপ্লবের স্বপ্ন চোখে, কণ্ঠে গণসংগীতের সুর, জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের পতাকা নিয়ে নিন্দাকে ঠেলে আমরা চলি, গ্লানি হচ্ছে আঘাতে আঘাতে। 25শে বৈশাখ উপলক্ষে এই কবিতা লেখা হলো। আজ 22শে শ্রাবণে এসেও এর ব্যঞ্জনা নতুনভাবে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, আপনাদের সকলের কাছে। আজকে রবীন্দ্রনাথকে আমরা এই নতুনভাবেই পেতে চাই, নিন্দাকে গ্লানিকে মুছে, তাই না?